আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। খুব জোস একটা ক্লাস নিয়ে এসেছি ভাইয়া। খুব ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে সমাধান করিয়ে দেখাবো ভাইয়া। তোমাদেরকে যেমনটা বলি, তুমি যে ইউনিটি পরীক্ষা দিবা না কেন ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার জন্য কাজে দিবে। বিভিন্ন যেখানেই পরীক্ষা দিবা সবার কাজে দিবে ইনশাআল্লাহ ভাইয়া। এমন কোনো প্রশ্ন দেখাই না, দেখাবো না যেগুলো পরীক্ষা আসতে পারে না। এই টাইপের প্রশ্ন তোমার পরীক্ষা অবশ্যই আসবে এবং ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে দেখাবো, যেন আমার প্র্যাকটিস করানোর প্রশ্ন থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে না, আসলে যেন আমার এই ব্যাখ্যা শুনে তুমি অন্য প্রশ্ন সমাধান করে ফেলতে পারো। কেমন ভাইয়া? অ্যাটেনশন দাও ভাইয়াকে। আসো, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অনেক লম্বা, একটু কঠিন টাইপেরও মনে হতে পারে। আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে ভাইয়া, এই প্রশ্ন যারা সমাধান করতে পারবা তাদের জন্য একটা আমি তো আর আঁকতে পারি না ভালো, একটা লাভলি থাকবে, দোয়া থাকবে। এটা খুব জোস একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এবি ইউনিটে দেখা যায়, ঢাকা ইউনিভার্সিটি দেখা যায়, বিশেষ পরীক্ষা আসে এই টাইপের বাক্যটা। দেখি, চিন্তা করো ভাইয়া কি হবে। এবার ভাইয়া দেখাই, আসো। প্রথমত তুমি চিন্তা করো ভাইয়া, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ আ ব্যাংক ম্যানেজার। তুমি এখানে একটা ভার্বের মতো কিছু বসাইবা, তাই তো? এখন দেখো ভাই, তুমি জানো কোনো একটা বাক্যে ভাইয়া, যদি কোনো একটা বাক্যে দুটা ফাইনাইট ভার্ব থাকে, তখন তুমি বুঝো বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? বা কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি ঘুরায় বলি ভাইয়া তোমাকে, যদি ঘুরায় বলি তাহলে তুমি এই পয়েন্টটা জানো, যদি কোনো বাক্যে একটা ক্লজ মার্কার থাকে, কি থাকে? একটা ক্লজ মার্কার থাকে, তার মানে ওখানে দুটা ফাইনাইট ভার্ব 100% লাগবে। যদি কোনো বাক্যে একটা ক্লজ মার্কার থাকে, ওই বাক্যে অবশ্যই দুটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন আমাদের ফাইনাইট ভার্ব খুঁজি আমরা, আমাদের মূল সেন্টেন্সে ইজ একটা ফাইনাইট ভার্ব লেখা আছে, ইজ একটা ফাইনাইট ভার্ব। এখন অপশন দিকে তাকাই, অপশনে আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি এখানে। যদি ভাইয়া এখানে ফাইনাইট ভার্ব বলতে চাই, যদি এই হুটাকে স্ট্যান্ডিংটাকে বা হুটাকে যদি আমি একটা ক্লজ মার্কার ধরি, তাহলে তার সাথে একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন হুর পরে ডাইরেক্ট স্ট্যান্ডিং আসতে পারে কিনা ভাইয়া? না, হুর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আগে একটা এমএজার, অজার, শেল বি, উইল বি কিছুটা লাগবে না? নাই, ফলে এটা রাখবা না তুমি। এবার এখানে আসো ভাইয়া, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখান থেকে একটা ফাইনাইট ভার্ব যদি আমি নিতে চাই তাহলে আমার ক্লজ মার্কার কই? ফলে এটা বাদ। এবার এখানে আসো, এখানে আছে ফাইনাইট ভার্ব। আমি কি শুধু ফাইনাইট ভার্ব নিতে পারি ভাইয়া? ফাইনাইট ভার্ব নিতে পারি, কারণ ফাইনাইট ভার্বটা যদি লিখতে হয় তাহলে একটা ক্লজ মার্কার লাগবে, ফলে এটাও বাদ। হইল কেবল একটা, ডি নাম্বারটা। ইয়েস, তাহলে দ্য টল জেন্টলম্যান, উত্তরটা হবে ভাইয়া দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। বুঝতে পেরেছি ভাইয়া? আরো ক্লোজ করি, আসো। এই বাক্যটা বেসিক্যালি ছিল কি? এটা আমরা রেডিউসড ক্লজ বলে পড়ি, রেডিউসড ক্লজ। কেউ হয়তো এটা পড়ো না বা পড়ানো হয় না, প্যারা নিও না কেউ না বুঝলে, ভাইয়া কথা বুঝবে 100% ইনশাআল্লাহ। আসো, রেডিউসড ক্লজ বলি ভাইয়া। এই বাক্যটা বেসিক্যালি ছিল দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং। ভাই বাক্যটা ছিল এরকম, দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, কমপ্লেক্স মুডে। তাহলে ভাইয়া যেটা বলছিলাম, যদি কোনো সেন্টেন্সে দুটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে একটা ক্লজ মার্কার থাকবে। আমরা প্রশ্ন দেখছি কেবল একটা ফাইনাইট ভার্ব, তাহলে যদি আরেকটা ফাইনাইট ভার্ব নিতে হয় তাহলে একটা ক্লজ মার্কারও সাথে নিতে হবে। এই নম্বর অপশনে আমরা ক্লজ মার্কার পাইছি, কিন্তু ফাইনাইট ভার্ব যদি আইএনজি নিতে হয় তাহলে আগে একটা অক্সিলারি লাগবে না ভাইয়া? অক্সিলারি নাই, ফলে এটা বাদ দিলাম। এবং ভাইয়ারা এটারে ফাইনাইট ভার্ব পাচ্ছি ঠিক, বাট ক্লজ মার্কার নাই, বাদ। এখানে ফাইনাইট ভার্ব পাচ্ছি ঠিক, বাট ক্লজ মার্কার নাই, বিধায় বাদ। রইল কেবল এটা, এই যে হু ইজ স্ট্যান্ডিং। এখন শুধু স্ট্যান্ডিং কেমন নিলাম ভাইয়া? রেডিউস ক্লজ বলতে আমরা রেডিউস ক্লজ যখন করি, একটা ক্লজের পার্ট ফেলে দেই, তখন আমরা এই ক্লজ মার্কারটা সাথে অক্সিলারি দুটাকে ফেলে দেই। এই দেখো, বাক্যটা লিখতে পারো দুটো উপায়, একটা হলো দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, অথবা দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। তার মানে যদি তুমি মূল বাক্য রাখো তাহলে এইভাবে লিখতে হবে হু ইজ স্ট্যান্ডিং। আর যদি মনে করো আমি কেটে ফেলবো, রেডিউস করবো, তাহলে এই যে হু ইজ দুটা ফেলতে হবে, ক্লজ মার্কার ফেলতে হবে এবং অক্সিলারি ফেলতে হবে। সেই দৃষ্টিকোণে উত্তর কি ভাইয়া? ডি নাম্বারটা। আশা করি এই জটিল বিষয় তোমাদেরকে ভাইয়া বোঝাতে পেরেছি। তাহলে বাক্যটা হবে দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এটা সিম্পল মুড। আর কমপ্লেক্স মুডটা কি ছিল ভাইয়া? দ্য টল ম্যানেজার হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। ওই বাই ডোরের পাশে, বাই মানে কিন্তু পাশে, ডোরের পাশে দাঁড়িয়ে থাকা জেন্টলম্যান হলো ব্যাংক ম্যানেজার। ওকে ভাইয়া, আশা করি বোঝাতে পেরেছি। দেন দুই নম্বর বাক্যটা জোস ভাই,
পরীক্ষা প্রশ্ন আসছে ভাইয়া, এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন অসংখ্য আসছে। দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, বিল্ডিংটা তৈরি হয়েছে ব্রিক্স দ্বারা। চিন্তা করো ভাইয়া, ভাইয়া ব্যাখ্যা দিচ্ছি, তোমার চিন্তা করা শেষ নিশ্চয়ই। ইয়েস, উত্তর হবে ভাইয়া, উত্তর হবে ভাইয়া বিল্ড অফ। কি হবে? মেড অফ, মেড অফ, মেড অফ। কেন? দেখো ভাইয়া, এই ব্রিক দিয়ে বিল্ডিং তৈরি হয়েছে। এখন তোমরা এই পয়েন্টটা খেয়াল করো ভাইয়া, মেড অফ আর মেড ফ্রম এর বিষয়টা ভাইয়া ভাই বলে দিই ছোট্ট করে। মেড অফ আর এটা কি মেড ফ্রম। আমরা জানি কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু তৈরি করা হয়, যেমন ব্রিক দিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছে, এই কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় তখন আমরা মেড অফ অথবা মেড ফ্রম লিখি, মানে প্যাসিভ মোডে থাকে তখন। দেখো মেড অফ অথবা মেড ফ্রম লিখি। এখন কখন মেড অফ কখন মেড ফ্রম লিখবো দেখবা, খেয়াল করো ভাইয়া। এই ব্রিক যা দিয়ে তৈরি হয়, ব্রিক দিয়ে যেমন বিল্ডিং তৈরি হয়, যদি যে জিনিসটা দিয়ে তৈরি করা হয় জিনিস, যদি ওই জিনিসটা থাকে, যেমন আমরা ব্রিক দিয়ে বিল্ডিং তৈরি করছি, এখন বিল্ডিং কি দেখা যায় না যায় না? দেখা যায় কিন্তু ভাইয়া। তাহলে আমরা যদি দেখা যায় তাহলে আমরা কি লিখবো? মেড অফ। দেখা যায় লিখবো কি ভাইয়া? দেখা যায়। দেখা যায় তাহলে মেড অফ, আর দেখা যায় না মেড ফ্রম। দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। যেমন ভাইয়া যদি এক্সাম্পল দিয়ে দিতে পারি, তোমাদের পরীক্ষা নিশ্চয় আসবে আবার বা করে এরকম। ধর আমি বললাম, এখানে লিখি পেপার ইজ মেড ড্যাশ উড। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা পড়ো ভাইয়া, প্রিপোজিশন পড়তে আসলে। উড। এখন ভাইয়া দেখো, পেপার তুমি যে কাগজে এখন লিখতেছো, এই কাগজ ধরো উড দিয়ে বা বাঁশ দিয়ে, ব্যাম্বো দিয়ে তৈরি হয়েছে। তাই তোমার কাগজে কি কাঠ অথবা ব্যাম্বো বাঁশ পাও? দেখা যায় না, কিন্তু বাঁশ কিন্তু দেখা যায় না, যদিও বাঁশ দিয়ে তৈরি হয়, উড দিয়ে তৈরি হয়। তাহলে উড দিয়ে, এটা হলো এই উড দিয়ে পেপার তৈরি হয়েছে, বাট পেপারে কিন্তু উড দেখা যায় না। দেখা যায় না যেহেতু তাহলে লিখবো আমরা ফ্রম। তার মানে কি করবো ভাইয়া? দেখা যায় অফ, মেড অফ, দেখা যায় না মেড ফ্রম। ওকে ভাইয়া, আশা করি বুঝাতে পেরেছি এই পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট এবং জোস পয়েন্ট, পরীক্ষা অনেকবার আসে, বারবার আসে। দেন দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 200 মাইলস অ্যান আওয়ার। ঘন্টায় ও নাকি 2200 মাইল যায়। কি লিখবা? একটা প্রিপোজিশন লিখবা। দূরত্ব বা গতি বোঝাতে আমরা কোন প্রিপোজিশনটা লিখি ভাইয়া? অবশ্যই এট লিখি, খুব পারা উচিত তোমাদের। দ্য বুলেট ট্রেন ট্রাভেলস, বুলেট ট্রেনটা ট্রাভেল করে এট 200 মাইলস অ্যান আওয়ার, ঘন্টায় সে 2000 মাইল, 200 মাইল যায়। থার্ড কোশ্চেন আসো, হুইচ ইজ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল। ইনক্রেডিবল শব্দটা সিনোনিম কি? হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল। ইনক্রেডিবল শব্দটা সিনোনিম কি ভাইয়া? ইম্পারভিয়াস, প্রবেবল, ইনকনসিভেবল নাকি আনস্পেকটেকুলার। খুব ভালো ওয়ার্ড, চারটা ওয়ার্ডে পরীক্ষা আসছে। এই প্রবেবল ছাড়া বাকি তিনটা ওয়ার্ডেই পরীক্ষা সামহাউ ভোকাবুলারি আকারে আসছে, তোমরা পারা উচিত। আসো ভাইয়া, উত্তর হবে আমাদের ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। তাহলে এই যে ইনকনসিভেবল, কনসিভেবল মানে বিশ্বাস করা যায়, আর ইন শব্দের নেগেটিভ অর্থ এখানে আসছে। হ্যাঁ, ইনকনসিভেবল মানে বিশ্বাস করা যায় না এমন। আর ইম্পারভিয়াস মানে কি? অভেদ্য, মানে প্রবেশ করা যায় না যেখানে। আর আনএক্সপেক্টেবল মানে খুব সুন্দর, আর আনএক্সপেক্টেড মানে সৌন্দর্য না এরকম। হ্যাঁ, মানে দর্শনীয় না, মানে স্পেশালি মানে খুব সুন্দর, খুবই ঝাঁকঝিক, আর আন শব্দের নেগেটিভ অর্থ দিচ্ছে। তার মানে আসো ভাইয়া, ইনক্রেডিবল শব্দটা অবিশ্বাস্য অর্থ দেয়, শব্দটা অ্যাডজেক্টিভ। ইনকনসিভেবল এটাও একটা অ্যাডজেক্টিভ, এবং এখানে ইন শব্দের নেগেটিভ অর্থ দিয়েছে। কনসিভেবল শব্দটা খেয়াল রাখতে পারো ভাইয়া, স্পেলিং আকারে কাজে দিতে পারো। ভাইয়া একটা প্রশ্ন তোমাদের করবো, আগে একটা প্রশ্ন করেছিলাম, এই যে উইথ শব্দটা কোন পার্সোনাল ভাইয়া এখানে বলবা, কুইক। অপশন দিয়ে দেবো ভাইয়া, প্রোনাউন। ভাইয়া আগেও দিয়েছিলাম এরকম অপশন তোমাকে, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। এবং আরেকটু ক্লিয়ার করে দিব, ইন্টারোগেটিভ। নিশ্চয়ই এটা ইন্টারোগেটিভ, তাই না? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? ভাইয়ারা তুমি লিখবা 4 নম্বর সেন্টেন্সে থাকা উইথ শব্দটা ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের কন্ডিশন জানো নিশ্চয়ই, অ্যাডজেক্টিভ হতে হলে অ্যাডজেক্টিভ পরে অবশ্যই একটা নাউন থাকতে হয়, তাই না? এমন একটা বিষয়। তাহলে এখানে আছে কিনা সেটা চিন্তা করে ভাইয়ারা লিখবা, উইথ শব্দটা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপর আসো কোশ্চেন 5, ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড। কোন মানটা ভুল? পারসিভ, রিসিভ, বিলিভ, কনসিভ। তোমাদেরকে কতবার বলছি এই পয়েন্টটা ভাইয়া, যে CEIVE মানে CEI নাকি মানে EI এই টাইপের যে বানানগুলো আছে, আগে ই দিবে, আগে আই দিবা নাকি ই দিবা, আগে ই দিবা নাকি আই দিবা, এই বানানগুলো ভালো করে পড়ো। বলছে কোনটা ভুল? পারসিভ, রিসিভ, বিলিভ, কনসিভ। দেখো সবগুলোর সাথে EI অথবা IE এগুলো আছে, EI অথবা IE আছে। কোনটা ভুল? উত্তর ভুল হলো ভাইয়া পারসিভ। পারসিভ বানানটা হবে PER, CEIV পারসিভ। কনসিভ দেখো CEI, বিলিভ IE দেখো BLIEF, আর রিসিভ আর এই CEIV রিসিভ। এই বানানগুলো ভাইয়া খাতায় লিখে রাখো প্লিজ, কারণ এগুলো তোমার পেছনের জন্য না ফেলে। তারপর আই এম লুকিং ফরওয়ার্ড টু
এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার আসে ভাই, তোমাদের দেখিয়েছিলাম সম্ভবত এরকম একটা প্রশ্ন। লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর পরে লুক ফরওয়ার্ড এর সাথে প্রিপোজিশন টু লিখতেই হয়, টু অবশ্যই লিখতে হয়, তাই না? যদি আরো কিছু আমরা লিখি আর কি, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু, ভার্ব আসলে আমরা ভার্বের সাথে আইএনজি লিখবো, আর ভার্ব আসবেই, বিষয়টা এরকম না কিন্তু। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু ভার্বের সাথে আমরা কি লিখি? আইএনজি লিখি, নাকি ভার্বের বেস ফর্ম লিখি, নাকি পাস্ট ফর্ম লিখি, নাকি কি লিখবা তোমরা? আই এম লুকিং ফরওয়ার্ড টু সবাই পারা উচিত, সহজ একটা প্রশ্ন, বিশেষ পরীক্ষা একাধিকবার আসছে ভাইয়া। উত্তর নিশ্চয়ই আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। অ্যাওয়েট অর্থ দেয় এই লুক ফরওয়ার্ড টু, মানে কি অ্যাওয়েট, অ্যাওয়েট, এবং অ্যাওয়েটের সাথে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। অ্যাওয়েটের কাছাকাছি অর্থ হলো ওয়েট, ওয়েটের সাথে কিন্তু ফর বসে। আই এম ওয়েটিং ফর ইউ, বাট আই এম অ্যাওয়েটিং ইউ, এমনটা অর্থ দেয়। তাহলে লুক ফরওয়ার্ড টু মানে হলো কারোর সাথে, এই যে লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ মানে কি, মানে অধীর আগ্রহে কোন একটা কাজ করার অপেক্ষা করা, যেমন আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এমনটা বোঝাচ্ছে। ওকে ভাইয়া, তাহলে লুক ফরওয়ার্ডের মতো এক্সপ্রেশন গুলো কি কি? বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এর সাথে কি হবে ভাইয়া? আইএনজি হয়। তারপর আসো 7, মাই বেস্ট ফ্রেন্ড মাজহার ইজ নেম ড্যাশ হিজ গ্রেট গ্র্যান্ডফাদার, কি লিখবে প্রিপোজিশন? আমার সেরা বন্ধু মাজহার ইজ নেম, মাজহারের নামকরণ করা হয়েছে, ড্যাশ ইজ গ্রেট গ্র্যান্ডফাদার, তার মহান দাদার নাম অনুসারে, এমনটা বোঝাচ্ছে। নাম অনুসরণ কইরা, নাম অনুসরণ করে, নাম ফলো করে কোন প্রিপোজিশন লিখলে দেখো মানে এটা দাঁড়ায় ভাইয়া। অর্থ কিন্তু বলছি, অর্থ থেকে খেয়াল করলে পেরে যাওয়ার কথা। ইয়াস ভাইয়া, উত্তর দেখাই, দেখাবো নাকি? ইয়াস, আসলে উত্তর হবে ভাইয়া আফটার, ওই যে নেমড আফটার, নেমড আফটার, ফলো করে। বাকি অর্থ দিয়ে খেয়াল করো, আমার সেরা বন্ধু মাজহার ইজ নেম, মাজহারের নামকরণ করা হয়েছে, ড্যাশ হিজ গ্রেট ফাদার, ড্যাশ হিজ গ্রেট গ্র্যান্ডফাদার, আফটার হিজ গ্রেট গ্র্যান্ডফাদার, মানে তার দাদার নাম অনুসারে। এই নেম আফটার সামওয়ান, নেম আফটার সামওয়ান মানে কারো নাম অনুসারে কিছু একটা করা, নাম রাখা, এটা বোঝাচ্ছে। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড মাজহার ইজ নেমড আফটার হিজ গ্রেট গ্র্যান্ডফাদার, এখানে নেমড আফটার হিজ গ্রেট গ্র্যান্ডফাদার। যারা এখনো ক্লাস করছো কিন্তু লাইক দেওয়া না ভাইয়া, লাইক দিয়ে ফেলো ক্লাসে, এবং ভাইয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদেরকে কিন্তু ভাইয়া দেখা শুরু করে দিও প্লিজ সবাই। 8, মানি সিমস টু বি দ্য প্রাইমারি ড্যাশ ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের জন্য মানিটারে কি মনে হয়? এই সিমস এর পর আমরা ইনফিনিটিভ লিখি, তাই না? সিমস টু বি, দেখো সিমস টু বি। এখন এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ না, বাক্য অর্থ রিডিং পড়ো, কোন অপশনটা দিলে বাক্যের অর্থটা ঠিকঠাক থাকে চিন্তা করো। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছিল একবার। মানি সিমস টু বি দ্য প্রাইমারি ড্যাশ ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের জন্য মানিটা কি? এবং প্রাইমারি মানে কিন্তু প্রাথমিক, প্রাথমিক মানে সবসময় প্রাথমিক না, প্রাথমিক মানে কিন্তু মৌলিক। প্রাথমিক শিক্ষা বলতে আমরা মনে করি গুরুত্বহীন শিক্ষা, প্রাথমিক শিক্ষকদের বেতন নাই, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবস্থা খুব খারাপ বাংলাদেশে, তাই না? প্রাইমারি মানে কিন্তু ভাই প্রাথমিক, প্রাথমিক মানে এমন না যে গুরুত্বপূর্ণ না, প্রাথমিক মানে খুব গুরুত্বপূর্ণ, খুব ম্যান্ডেটরি, খুব জোস হওয়া উচিত, এমনটা বোঝায়। ফলে উত্তর হবে ভাইয়া মোটিভেটর। কি? মানি টাকাটা, সিমস টু বি মনে হয়, দ্য প্রাইমারি মানে মৌলিক, মোটিভেটর ফর মোস্ট পিপল অধিকাংশ মানুষের জন্য। অবশ্যই টাকা ছাড়া কি কোনো মানুষ কোনো কাজ করে নরমালি? ব্যতিক্রম থাকতে পারেন। তো মানি সিমস টু বি দ্য প্রাইমারি মোটিভেটর ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের জন্য টাকাটাই মৌলিক একটা উদ্দীপনা, টাকা না থাকলে তো মানুষ কোনো কাজ করবে না নরমালি, তাই না? এমন একটা বিষয় আসে। দেন ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন, বলো কি হবে এখানে? এটা ছিল একটা কেমন সিচুয়েশন? ভাইয়া সিচুয়েশন শব্দটা নাউন, তাহলে তার আগে তোমার লাগবে একটা অ্যাডজেক্টিভ। কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা নিবা? এমবারেস বানানটা, এমবারেস, এমবারেসিং, এমবারেসমেন্ট, তিন বানানটাই খুব ইম্পর্টেন্ট স্পেলিং আকারে। চিন্তা করো ভাইয়া উত্তর কি হবে? ইয়াস, উত্তর হবে ভাইয়া সিচুয়েশন যেহেতু নাউন, সিচুয়েশন যেহেতু নাউন, ফলে তোমার কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখন এমবারেস তো ভার্ব, এটা লাগবে না। তারপরে তুমি এমবারেসমেন্ট নাউন, এটাও তুমি নিতে পারো না, একটা অ্যাডজেক্টিভ লাগবে। এমবারেসড অ্যাডজেক্টিভ, এমবারেসিং অ্যাডজেক্টিভ, বোথ আর চলে, বোথ আর কারেক্ট ইন টার্মস অফ গ্রামার, বাট এখন অর্থ দিয়ে খেলতে হবে। ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন, সিচুয়েশনটা কেমন? সিচুয়েশনটা কেমন? এমবারেসিং। তাহলে ভাইয়া যে পয়েন্টটা বলি, আমরা ইডি যুক্ত যে অ্যাডজেক্টিভ আছে ভাইয়া, ইডি যুক্ত যে অ্যাডজেক্টিভ, ইডি যুক্ত অ্যাডজেক্টিভ মূলত কোন একজন ব্যক্তির ফিলিংস কে বোঝায়। কি বোঝায় ভাইয়া? ব্যক্তির ফিলিংস কে বোঝায়। লাইক আই এম এম্বারেসড। এখন তোমরা যদি ভাইয়ার ক্লাস করো কিন্তু কোনো কারণে ক্লাসের রিপ্লাই না দাও, ভাইয়ের কমেন্টে কিছু না লিখো, আমি প্রশ্ন করি প্রতিদিন একটা দুটা করে, প্রশ্নের রিপ্লাই না দাও, ক্লাসগুলো বন্ধুদেরকে দেখার সুযোগ না করে দাও, তাহলে ভাইয়া কি ফিল করো? আই ফিল এম্বারেসড। মানে আমার ফিলিংসটা কি হবে? এম্বারেসড। আমার ফিলিংসটা কি হবে? এম্বারেসড। তাহলে দ্য সিচুয়েশন উইল বি এম্বারেসিং ফর মি। তাহলে মানে কোনো ব্যক্তির ফিলিংসকে যখন ভাইয়েরা বুঝাবো তখন এটা
ইডি যুক্ত অ্যাডজেক্টিভ লিখবো। ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি বাট তোমরা সাপোর্টিভ না, ফর দ্য সেক অফ সেইং এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমি কি বলবো? আই এম ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে কি বলবো? দ্য সিচুয়েশন ইজ ডিসঅ্যাপয়েন্টিং। এখন আমি জানি নিশ্চয়ই তোমরা ক্লাস বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, ভাইয়ারে সাপোর্ট করো, কমেন্ট করো, রিঅ্যাকশন দাও, সাবস্ক্রাইব করো, তখন আমি কি ফিল করবো? ভালো লাগে আমাকে। তাহলে আমি কি বলবো? ওয়াও, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড, আই এম স্যাটিসফাইড বিকজ দ্য সিচুয়েশন ইজ স্যাটিসফাইং। মূল পয়েন্টটা ভাই বলতে চাইছি, কোনো ব্যক্তির ফিলিংস যখন আমরা বুঝাই তখন আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ লিখি, আর যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসক্রাইব করি, কোনো একটা বিষয় ডিসক্রাইব করি আমরা, তখন আমরা আইন যুক্ত অ্যাডজেক্টিভ লিখি। যেমন আমার ক্লাসটা তোমার কাছে ধরো খুব খারাপ লাগতেছে, তুমি কি বলবা? দিস ক্লাস ইজ বোরিং। তুমি কিন্তু বর্ণনা দিচ্ছ কিছু একটা, ক্লাসের বর্ণনা দিচ্ছ, তখন বলছো কি? দিস ক্লাস ইজ বোরিং। এখন তোমার ফিলিংস কি? তখন বলো স্যার দিস as this class is boring, I am bored, I am bored. আবার তুমি ক্লাস করে ভালো লাগছে, তখন তুমি কি বলবা? স্যার আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। তোমার ফিলিংস বুঝাচ্ছ, বিকজ দিস ক্লাস ইজ স্যাটিসফাইং, এই ক্লাসটা স্যাটিসফাইং। তার মানে ক্লাসের মানে কোনো কিছুর বর্ণনা দিতে গেলে ভাইয়ারা আইন যুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করি, আর তোমার ফিলিংস, আমার ফিলিংস, কোনো ব্যক্তির ফিলিংস বোঝাতে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করি। তাহলে ইট ওয়াজ আ ভেরি এম্বারেসড সিচুয়েশন। এন্ড দেন choose the pair that expresses a relationship similar to one expressed by capitalized pair, dog or leash। dog or leash, চিন্তা করো ভাইয়া, কুকুরের সাথে আর লিশ আছে। লিশ মানে হলো কুকুরে বেঁধে রাখে যে দড়ি দিয়া, কুকুরের গলায় দড়ি বা শিকল দিয়ে যে বেঁধে রাখে, ওটারে লিশ বলে। তাহলে এই কুকুর আর লিশের রিলেশনটা নিচে 4 অপশনের কোনটাতে আছে? এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসা একটা প্রশ্ন। চট্টগ্রামের ডি ইউনিটে আইকিউ আকারে এসেছিল 1 বছর। দেখো ভাই, এগুলো রিপিটেড কোশ্চেন, বারবার আসে ভাইয়া। ডগ লিশ কোনটা চিন্তা করবা? চিন্তা করা শেষ ভাইয়া, বুঝাই দেই। ইয়েস, কাম। দেখো ভাইয়া, কুকুরে বেঁধে রাখে লিশ দিয়া, মানে এই শিকল বা দড়ি দিয়া। এখন তুমি বললো বেল্ট, বেল্টের কি বাকল দিয়ে বেঁধে রাখে? কুকুরের মতো প্রাণী হইতে হবে কিন্তু একটা, তাহলে বার্ড হইতে পারে, তাই না? বার্ড। বার্ডের কি কেজে বেঁধে রাখে ভাইয়া? বার্ডের কেজে আটকায় রাখে, বাট ইজ ইট এটার সাথে মিলে কিনা? কুকুরের গলায় যেমন একটা দড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখে, এই বার্ডের গলার ভিতরে কি কেজ দিয়ে রাখে? না, ফলে এটা মিলতেছে না, কিন্তু কাছাকাছি হইলেও সেম ইস্যু। বাইসাইকেল আর চেন, বাইসাইকেলের চেন দিয়ে আটকায় রাখে, সেটা ঠিক আছে, মানে অনেকটা মিলে। বাট ডগের মতো কি বাইসাইকেল কোনো প্রাণী? না। ফলে দেখো ভাইয়া, বি নাম্বারটা হয় কাউ। কাউ মানে কুকুরের মতো একটা প্রাণী। আর এই লিশ, যেমন লিশ কি কুকুরের গলা বেঁধে রাখে যে জিনিসটা দিয়া, এই টেদার দ্বারা কিন্তু এই জিনিসই বোঝায়। গরুরে বেঁধে রাখার জন্য যে দড়িটা ব্যবহার করে বা যে শিকলটা ব্যবহার করে, এটা আমরা টেদার বলি ইংলিশে। তাহলে দেখো রিলেশনটা খুব ক্লোজ হলো বি নাম্বারে। ডগের বেঁধে রাখে আমরা লিশ দিয়া এবং গলায় রাখা হয়, আর কাউর বেঁধে রাখা হয় টেদার দিয়েই, গলায় বেঁধে রাখা হয়, নাকি পায়ে দেয়, গলাইতে দেয়। তো ভাইয়া, এই ছিল মোটামুটি ভাইয়ার সাথে তোমাদের আজকের ক্লাস। আশা করি ভাইয়া যা যা বোঝাতে চেয়েছি সবগুলো বোঝাতে পেরেছি। তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা ভাইয়ার একটু কমেন্ট লিখে যাইও, হ্যাঁ, যেন আমি মোটিভেশন পাই। প্লাস কটা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে ভাইয়া, প্রশ্ন করেছি, প্রশ্নের রিপ্লাই দিয়ে যাও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, ভাইয়ারা দয়া রেখো। ভাইয়া ইনশাল্লাহ আমার চেষ্টা কোনো ত্রুটি করবো না, তোমাদের প্রস্তুতিকে সহজ করার জন্য, বোথ এমসিকিউ এবং রিটেন প্রস্তুতিকে সহজ করার জন্য যতটুকু করা সম্ভব আমি সব করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।